কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা একটা ভালো কথা না এগুলো নিয়ে ডিসকাস করা। প্ল্যানিংয়ের মধ্যে সাকিব না থাকার কারণেই সম্ভবত সেই ইস্যুটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। লিটনের মেধা নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি। সাচ এ গুড উইকেট ছিল সেন্ট কিটসের, একটা ব্যাটসম্যান জন্য ওইখানে যখন ফেল করে যায় দেন ইটস টু ডিফিকাল্ট অপোজিশনের কি সুবিধা হলো বা কি অসুবিধা হলো সেটা বিবেচনা না করে আমার নিজের ঘরে যারা সবচেয়ে বেশি শক্তিশালী খেলোয়াড় আছেন তাদেরকে আমি সামনে আনতে চাই। অ্যাকচুয়ালি দেখেন, ফার্স্ট 11টার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচকরা কখনোই ঠিক সেভাবে এমফাসিস করি না। বেসিক্যালি সেখানে ক্যাপ্টেন এবং কোচের মতামতের মূল্যটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং তারা সেই সময় যে প্লেয়ারটাকেই সবচেয়ে যোগ্য এবং উপযুক্ত মনে করে তাকেই খেলায়। অনেক সময় সে কারণেই হয়তো আপনি দেখতে পারেননি ইমনকে, বাট কোনো কোনো ক্ষেত্রে দল গঠনের সময় আমাদেরও মনে হয় যে এই প্লেয়ারটা কার্যকর ভূমিকা রাখতে পারে। আমরা তাদেরকে সঙ্গে ডিসকাশন নিশ্চয়ই একটা আলাপে যাই এবং গিয়ে কেন তাকে আমরা নিচ্ছি সেই যৌক্তিকতাটা তুলে ধরার চেষ্টা করি। হয়তো আপনি দেখেছেন যে ওমানে সম্ভবত ইমার্জিং T20 হলো, ক্রিকেট হলো, সেখানে হয়তো ওয়ান ডে ছিল না, বাট উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যাপ্রোচ। তামিমের, জুনিয়র তামিমের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচগুলোর সঙ্গে মিল রেখে আমরা এরকম একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার চাচ্ছি যে নাকি হোয়াইট বল ক্রিকেটে বাংলাদেশ এর শুরুটাতে প্রতিপক্ষের এগেনস্ট একটা ইম্প্যাক্ট রাখতে পারে, সে কারণেই একটা সুযোগ দেওয়া। আর নাথিং, আমি আবারও বলছি যে লিটনের দাসের মেধার উপর আমাদের যথেষ্ট আস্থা আছে, বাট ফর্ম মানুষ হারাতেই পারে। মানে একটা হাই ভ্যালু কোয়ালিটির গাড়িও আপনাকে মেনটেন্যান্সের জন্য নিতে হয়। সো দ্যাট এবার আমার কিছু অ্যানালিস্টের সঙ্গে কিছুক্ষণ বসার সুযোগ হয়েছিল, তো তাদের কার্যপরিধি দেখে আমার বুঝতে বাকি নেই যে আমাদের এগেনস্টেও প্রতিপক্ষের অ্যানালিস্টরা কত সূক্ষ্মভাবে বিচার করে এবং তাদের ট্র্যাপগুলো তারা সাজায়। তো আমার মনে হয় যে এই লিটন দাস যে বয়সে তিনি আছেন, তিনি আরও বেশ কিছু বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা তার আছে। তো তাকে আবার আমাদের একটু শক্তিশালীভাবে ফেরত আনা। শক্তিশালী বলতে আমি বোঝাচ্ছি যে তিনি স্কোয়ার অফ দ্য উইকেট আউট হয়ে যাচ্ছেন, আপনারা নিজেরাও জানেন প্যাটার্ন অফ দ্য উইকেট, তার ওয়াগন হুইল যদি দেখেন অনেক জায়গা থেকে তার রান আসছে না, সেই জায়গাগুলোর থেকে তার রান আনার সক্ষমতা, সেই জায়গাগুলোতে আরেকটু শানিত করা। দ্যাটস ইট। সাকিব ইস্যুটা আসলে আপনি শুনেছেন যে প্রেসিডেন্ট বলেছিল যে কেউ রিটার্ন না করলে, যেমন তামিমের ইস্যুতে এবং এই ইস্যুতে যে ইজ অ্যাভেলেবল। তো আসলে যখন এই বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে, তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড এমফাসিসটা দিইনি। আমি কথাটা বলেছিলাম, ইউজুয়ালি আমরা কয়েকটা জায়গার থেকেই ক্লিয়ারেন্সগুলো চাই যে ফিটনেস, কারোর অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না। তবে আই বিলিভ এই নামগুলো আমরা আজকে আপনাদের সঙ্গে আলাপ করার আগেই বোর্ডকে দিয়েছি। তো এবং আমাদের প্ল্যানিংয়ের মধ্যে সাকিব না থাকার কারণেই সম্ভবত আপনি যে দ্বিতীয় প্রশ্নটা বললেন যে ফার্দার যে ইস্যুটা, সেই ইস্যুটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। যদি আমাদের নামে দলে থাকতেন তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে হয়তো আরও ক্লিয়ারলি আপনাকে আমি বলতে পারতাম, কিংবা বোর্ডের থেকে আমি আরও ক্লিয়ারলি উত্তর নিতে পারতাম। লাস্ট থ্রি কোয়েশ্চেন। ভাই, আমি একটা সভাটা ডেলি স্যারের কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে লিটনের ব্যাপারটা বলেছেন ভেরি লজিক্যাল, তিনি রান পাচ্ছেন না লম্বা সময় ধরে, তার যে কিছু বড় বড় আসর যেগুলো, এগুলোতে তার কিছু সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে, যেখানে খেলা হবে দুবাইতে এগেইনস্ট ইন্ডিয়ার, তার রেকর্ড খুবই ভালো। এগুলো আপনাদের ডিসকাশনে এসেছিল কিনা? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা পারভেজ হোসেন ইমনকে নিয়েছেন, আপনার তিনজন হচ্ছে বাহাতি ইমিডিয়েট ওভারের শান্ত খেলেন, সানজিদ হাসান, তামিম এবং সৌম্য সরকার, তার মধ্যে আবার পারভেজ হোসেন নিয়ে বাহাতি। তো ওই জায়গায় আপনাদের একটু বৈচিত্র্যহীন হয়ে যাচ্ছে কিনা, মানে কম্বিনেশনের ব্যাপারটা টপারের? আসলে অতীতের ইতিহাস অবশ্যই দেখা হয়, নিকট ইতিহাসটা আরও বেশি দেখা হয়।
আমি তো আগেই বললাম লিটনের মেধা নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেন আমরা দুটো ম্যাচে, সবগুলো ম্যাচেই রান পেয়েছি, দুটো ম্যাচে ক্লোজ টু 300 পার করে আমাদের ব্যাটসম্যানরা রান করে ফেলেছে। সাচ এ গুড উইকেট ছিল সেন্ট কিটসে। একটা ব্যাটসম্যান জন্য ওইখানে যখন ফেল করে যায়, দেন it's too difficult, to keep confidence on him on that situation. And at the same time, আসলে আমি একটু ভিন্ন জায়গায় চলে যাব এখন। সেটা হচ্ছে যে আমাদের খেলা আছে দুবাইতে, দ্যাটস ট্রু, ইন্ডিয়ার সঙ্গে, বাট আমাদের দুটো মেজর খেলা আছে কিন্তু রাওয়ালপিন্ডিতে। এবং রাওয়ালপিন্ডির ইতিহাস যদি আমরা তাকাই, ইটস এ ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। স্পেশালি 2023-এ নিউজিল্যান্ড এখানে যে ম্যাচটা খেলেছে, আপনি দেখেছেন 336 রান করার পর নিউজিল্যান্ড হেরে গেছে, 337 রান পাকিস্তান করেছে। টপ অর্ডারেই রান করে ফেলেছে, দুই দলেরই টপ অর্ডার রান করেছে। সো দ্যাট ইটস ইম্পর্ট্যান্ট যে আপনার দু দলেরই টপ অর্ডারে রান করতে হবে। আমাদের তো টপ অর্ডার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি, এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে। তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি, যেখানে এত বড় রানের খেলা এখন আমরা মনে করছি আশা হবে। বরঞ্চ এই সময়টুকুর মধ্যে আই বিলিভ আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের একটা নজর থাকবে যে আমাদের বোলিংয়ের যে স্ট্রেংথটা আছে, সেই স্ট্রেংথটা নিয়ে আমরা আমাদের রানকে ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজে। ঠিক এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি পড়ার সম্ভাবনা রাওয়ালপিন্ডিতে আছে। উই আর ভেরি ফোকাসড অন দ্যাট পয়েন্ট যে এরকম কোনো রান যদি আমাদের চেস করতে হয় কিংবা আগে বোলিং করতে হয়, কাউকে আটকাতে হয়, আই মিন বোলিং ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু বি আন্ডার চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল, বিসাইড মানে ব্যাটিং তো সবসময় থাকে এই টুর্নামেন্টের মধ্যে। আর লেফট রাইটের ব্যাপারটা এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমি অপোজিশনের কি সুবিধা হলো বা কি অসুবিধা হলো সেটা বিবেচনা না করে আমার নিজের ঘরে যারা সবচেয়ে বেশি শক্তিশালী খেলোয়াড় আছেন তাদেরকে আমি সামনে আনতে চাই। তারাই এটা মোকাবেলা করবে। আর এটা অনুমে যে 1, 2, 3 হয়তো আপনার বাহাতি খেলোয়াড় হয়ে যাবে, কারণ একজন বাহাতি ওপেনার তো দলের বাইরে থাকবেন, যিনি নাকি আমরা 3টে ওপেনার নিয়েছি, 2জন ওপেন করবে। আর আপনি তো লক্ষ্য করেছেন কোনো একটা সময় আমরা 5জন ওপেনার বাহাতি একসঙ্গে খেলেছি, আই মিন ইন টেস্ট ম্যাচে ডিফারেন্ট ফর্মেট হলেও। সো দ্যাট আমার মনে হয় যে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে আমার মনে হয় যে আমি যদি মনে করি আমার এই 3টা বাহাতি ব্যাটসম্যান কিংবা 3টা ডানহাতি ব্যাটসম্যান সবচেয়ে বেশি এফেক্টিভ হবে দলের জন্য, কার্যকর ভূমিকা রাখতে পারবে। সো দ্যাট আমরা তখন সেই জায়গাটাতেই অবস্থান নিতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে যে শরীফুল যে নেই স্কোয়াডে, এটা কি ওই যে রান লিস্টের কথাটা চিন্তা করে কি তাকে আপনারা স্কোয়াডের ভিতরে অন্তর্ভুক্ত করেননি? মানে উনি কি রান ডিফেন্ড করার মতো অবস্থায় এই মুহূর্তে নেই, তার কনফিডেন্সও কি একটা ইস্যু হয়ে গেছে? আর যে ব্যাটিং স্ট্রেংথ নিয়ে বাংলাদেশ আছে, এটা আসলে কত দূর আপনার মনে হয় যে আপনি যেটা বলছেন যে অনেক হাই স্কুল ব্যাপার হলো অ্যাপার্ট ফ্রম দুবাইতে, এটা কি আসলে আপনার মনে হয় যে আমাদের এই স্ট্রেংথটা এই মুহূর্তে এই ব্যাটিং যে অর্ডারটা আপনারা সাজিয়ে কোনো যে মিস করেছেন সেটা কেন? এর বাইরে কেউ আছে? ডু ইউ সাজেস্ট নিউ ওয়ান? আচ্ছা, আমার মনে হয় যে আমাদের তো ভরসা করতে হবে যে আমাদের বেস্ট পসিবল কারা আছে এবং তাদের মধ্যে কেউ রান পাচ্ছে না, দ্যাটস গুড। এই টুর্নামেন্টে কেউ আবার এই দলে নেই, তারাও রান করছেন, দ্যাট ইজ ট্রু। তো আমার মনে হয় যে বেস্ট পসিবল মানে প্লেয়ার্সদের নিয়েই যাচ্ছি যাদের অতীতে এরকম বড় রান করার এক্সপিরিয়েন্স আছে এবং এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি। আর লম্বা রানের ইনিংস তারা করতে হবে। আমার বিশ্বাস যে হয়তো রাওয়ালপিন্ডিতে আমরা এরকম বড় রানের ইনিংস দেখবো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে। আর আরেকটা প্রশ্ন ছিল শরীফুলের ইস্যুটা। আসলে শরীফুলকে আপনি জানেন যে ক্যানাডাতে তিনি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সেখান থেকে তিনি একটা ইনজুরি ক্যারি করে নিয়ে এসেছিলেন। তারপরে তাকে আমরা অব্যাহতি দিয়েছিলাম, মানে বিশ্রাম দিয়েছিলাম, ট্রিটমেন্টে রেখেছিলাম
শর্টার স্পেলে মেডিকেল কমিটির পরামর্শ মতো তিনি বোলিং করেছেন। দেন ওয়েন এগেইন হি কেম ইনটু দ্য টিম, কোচ এবং খেলোয়াড় এবং আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে তাকে ঠিক সাবলীল মনে হয়নি এবং তার সেই অস্বস্তিটা থেকে তিনি পুরোপুরি বের হয়ে আসতে পারেননি। সো আই থিঙ্ক তাকে আরেকটু সময় আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে শরীফুলকে আবার ফেরত ছন্দে দেখতে পাওয়ার আগে। জি, আপনি বললেন যে সাকিবকে ব্যাটার হিসেবে জায়গা দেওয়া যায়নি, এই ক্ষেত্রে আসলে কোন পারফরমেন্সটা আপনারা চিন্তা করেছেন? কারণ উনি লাস্ট ওয়ানডে খেলেছেন হচ্ছে ওয়ার্ল্ড কাপে, তার আগে যদি দেখি তার শেষ 10-11 ওয়ানডেতে 35 এভারেজ, 90 স্ট্রাইক রেট। আবার যদি প্রিমিয়ার লিগটা দেখি তিনি 6 ইনিংসে 262 বা 63 রান করেছেন, এভারেজ প্রায় 45, 100 স্ট্রাইক রেট। তো কোন জায়গাটা উনি কি টেস্ট টি20তে ঠিকঠাক ব্যাটিংটা করতে পারেননি, এই কারণেই কি তাকে আসলে রাখা হয়নি ব্যাটার হিসেবে? দেখেন, পাবলিকলি এত ওপেনলি সাচ এ লিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা একটা ভালো কথা না এগুলো নিয়ে ডিসকাস করা। তবে এই মুহূর্তে দলে যারা আছেন আমি বলবো যে তারা এগিয়ে আছেন, বিকজ দে আর উইথ আস। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তারা খেলছেন এবং তারা আস্থাশীল সে কারণেই। আমি রিমোট সময় দিতে কাজ করি। ভাই, গেল বিশ্বকাপে আমরা দেখেছিলাম যে আপনারা ভাইস ক্যাপ্টেন রেখেছিলেন তাসকিনকে। এবারে বিশ্বকাপে আপনারা কোনো সহঅধিনায়ক আমরা এখানে দেখিনি, এটা কি পরিকল্পনাতেই ছিল না নাকি শেষ পর্যন্ত পরিকল্পনাতে? আর যদি না থাকে তাহলে কেন? অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে, আমাদের জব ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে যে জাতীয় দল নির্বাচন করাটা, এবং নির্বাচন করে দেওয়ার পর বোর্ডের তরফ থেকেই তারা নির্ধারণ করেন যে কে ক্যাপ্টেন হবেন এবং কে ভাইস ক্যাপ্টেন হবেন। তো শান্ত তো এর আগের থেকেই ক্যাপ্টেন হিসেবে ছিল। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাইস ক্যাপ্টেন কেন রাখা হয়নি কিংবা প্রয়োজন হলে কে সেই জায়গায় দায়িত্ব পালন করবে, আমার মনে হয় যে এটা হয়তো ক্রিকেট অপারেশনস কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক জায়গায় যারা নাকি আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবে। আপনারা খুব মাইনটলি দেখছেন হয়তো খেলাটা, যে খেলা দেখেন আপনি, সেই কারণে আপনি প্রশ্নটা রেজ করেছেন। ওয়ানডেতে আসলে আমাদের আফগানিস্তানের সঙ্গে মুশফিক আহত হয়, তার ফ্র্যাকচারের কারণে তিনি অনেকদিন বাইরে ছিলেন, আবার কিছুটা ব্যথা পেয়েছেন বিপিএলে, এবং লাস্ট যে ফিজিও রিপোর্টটা আমাদের হাতে এসছে সেটা অতি সত্বর চিটাগংয়ে তাকে আবার গ্লাভসে দেখা যাবে, এবং দলের সোফার যা পরিকল্পনা এখন পর্যন্ত আমি যতটুকু জানি সেখানে তিনি কিপিং করবেন, তিনি সেই চয়েসে তিনি সবচেয়ে এগিয়ে আছেন। আমার মনে হয় আমি এই কয়েক মাসে, যে আমার 10 মাসের মতো হয়ে গেল, প্রবাবলি এটা একটা বড় কনসার্নের জায়গা আমি দেখেছি। বাংলাদেশ টিমের কোচিং প্যানেল, ফিজিওথেরাপিস্টের, যে বোলারদের ওয়ার্কলোড নিয়ে তারা যথেষ্ট কাজ করে, এবং বিশেষভাবে নাহিদ রানার দিকে তাদের একটা নজর আছে, এবং আমার মনে হয় এই টুর্নামেন্ট চলাকালীন সময়ে এবং তার আগে ওয়েস্ট ইন্ডিজেও অন্যান্য বোলারদের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে নাহিদ রানার বোলিং ম্যানেজমেন্টটা কেমন হবে সেটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, এবং উনি যথেষ্ট ভালো নজরদারিতে আছেন। একটা ম্যাচ খেলার পরে আবার চিটংয়ে খেলার আগে তিনি বেশ কয়েকদিন গ্যাপ পাচ্ছেন, সেই জিনিসগুলো নজরে আছে, কারণ নাহিদ রানা আমাদের অত্যন্ত একটা বড় সম্পদ। তো আমরা কোনোভাবে চাই না যে তিনি ওভারলোডেড হন, এবং এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে আমাদের মেডিকেল ইউনিট।